শেখ হাসিনার বাবা মা পরিবার পরিজন নৃশংসতার শিকার হয়েছেন। একটা দেশে একটা শেখ মুজিব ছিল, যার সারা জীবন তিনি মানুষের কল্যাণে কাজ করছেন, যে প্রায় 14টা বছর কারান্তরে ছিলেন, মৃত্যুদণ্ডের কাছে তিনি সারেন্ডার করেন নাই। তিনি একটা জাতিকে স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কারা জড়িত ছিল, এই ঘৃণা এবং ইতিহাসটা তো সামনে থাকতো। আজ 15 আগস্ট, বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, কিন্তু আমার আফসোস, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খণ্ডিত বিচার হলো, উন্মুক্ত হয়নি অনেক ঘটনা প্রবাহ, অন্ধকারে রয়ে গেছে অনেক অধ্যায়। সে দলের ভেতরের হোক, দলের বাইরের হোক, বিভিন্ন বাহিনীর হোক, হাই কমিশনের হোক, যেখানেই হোক না কেন, তাদের বিচার হওয়া দরকার ছিল। আজ 15 আগস্ট মনে হয় এখনো আমরা অসম্পূর্ণ থেকে গেলাম। এত বড় গুরুত্বপূর্ণ অধ্যায়টাকে আমরা শেষ করতে পারিনি। একজন বঙ্গবন্ধু না থাকলে আমরা কোথায় থাকতাম, কি হতাম? আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমি কেরানি হতাম কিনা সংশয়ে। বঙ্গবন্ধু না থাকলে জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, সচিব, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে অনেকেই হতেন না। একটা মানুষ তার সারা জীবনটা একটা জাতির পিছনে উৎসর্গ করলেন। তিনি তার সংসারের দিকে দৃষ্টি দেননি, সন্তানদের আদর করতে সময় পাননি। তার সন্তানরা তাকে কারাগারের গেটে গিয়ে দেখা করত। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রলোভন ত্যাগ করে বাঙালি জাতির জন্য সারা জীবন উৎসর্গ করেছেন। সেই মানুষটাকে আমরা নির্মমভাবে সপরিবারে হত্যা করলাম। আমরা কত নিকৃষ্ট, আমরা কত বর্বর, কত হীন, কত খারাপ, যা ভাষা দিয়ে বোঝাবার নয়। বাংলাদেশের ভেতরে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের, বিশেষ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের, তিনি সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী যেই হন না কেন, কেউ স্বাভাবিক অবস্থায় নেই। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনাদের দিনাতিপাত করতে হচ্ছে। এক দুর্বিষহ, নৃশংস, বর্বরচিত নির্যাতনের অধ্যায় আমাদের জীবনে। এমন অবস্থা স্বাধীন বাংলাদেশের 55-56 বছরের ইতিহাসে কখনো হয়নি। দেশটা যারা স্বাধীন করলো, যাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হলো, তাদের আজকে মনে হয় যেন পরাধীনের মতো থাকতে হচ্ছে এই দেশে। শুধু তাই নয়, তাদের বাড়িঘর লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, গাছের ফল নিয়ে যাচ্ছে, জমির ফসল নিয়ে যাচ্ছে, পুকুর বা মাছের ঘেরের থেকে মাছ নিয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। কোনো কিছুতেই তাদের স্বস্তি নাই। আর চাঁদা দিতে হবে 2 দফা। 1 দফা প্রশাসনিক লোকদের, 1 দফা অবৈধভাবে ক্ষমতা দখলদার যারা এবং তার ধারাবাহিকভাবে যারা আছে তাদেরকে। এই অবস্থায় শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষই এখন আর নিরাপদ নয়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এখন অগস্ট মাসে, 15 আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম সন্তান, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের মহান নেতা, বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত মানুষের মুক্তির কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাত বার্ষিকী 15 আগস্ট। যদিও সামগ্রিকভাবে অগস্ট মাসটা আমাদের জন্য খুবই বেদনার, কারণ 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়।
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এবং তাদের অনেককে, শত শত মানুষকে গ্রেনেডের স্প্লিন্টারে পঙ্গুত্ব বরণ করে বেঁচে থাকতে হচ্ছে। 2005 সালের 17 অগস্ট সারা বাংলাদেশে একসঙ্গে জঙ্গিরা বোমা নিক্ষেপ করেছিল। জগন্নাথ পাড়ে শহীদ সোহেল, 2 জন বিচারক সহ বিভিন্ন আদালত অঙ্গনে অনেকের নির্মম মৃত্যুর শিকারে পরিণত হতে হয়। তারা প্রচলিত আইন বিচার মানেন না। 2024 সালের 5 অগস্ট সন্ত্রাসী উপায়ে স্বাধীনতা বিরোধী, বিদেশি এবং দেশি সকলে একত্রিত হয়ে একটা উন্নয়ন সমৃদ্ধির অগ্রসরমান রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার জন্য শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে হটিয়ে দেয়। এ কারণে বললাম যে অগস্ট মাসটা আমাদের জন্য খুব বেদনার মাস। এই মাসটা একটা অভিশপ্ত মাস। আর এখন 2026 সালের সেই অগস্ট মাসে বঙ্গবন্ধু এবং 15 আগস্টের শহীদদের শান্তির জন্য, সদ্গতির জন্য, রুহের মাগফিরাত কামনা করার জন্য মিলাদ পড়তে গেলে মিলাদও পড়তে দিচ্ছে না। মিলাদটাও, দোয়াটাও নিষিদ্ধ। তার ভিতরে আমি খুবই খুশি হয়েছি, দেখলাম আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে যারা সনাতন ধর্মাবলম্বী তারা ঢাকেশ্বরী মন্দিরে, যারা ইসলাম ধর্মাবলম্বী তারা মসজিদে, কোর্ট অঙ্গনের মসজিদে এবং অন্যান্য বার সমিতিতে, ঢাকা বার, চট্টগ্রাম বার সহ বিভিন্ন বার সমিতিতে আইনজীবী বন্ধুরা স্ব ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবার জন্য। এই শক্তি সাহস অনেকে দেখাচ্ছেন। ছাত্রলীগের কর্মীরা ঝুঁকি নিয়েও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছে। একইভাবে যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মূল আওয়ামী লীগ বিভিন্নভাবে কর্মসূচি পালন করছে। আমার ভালো লাগছে যে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তারা সম্মিলিতভাবে উপলব্ধি করতে পেরেছে যে আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকে না। এজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য তারা সকলে মিলে ঐক্যবদ্ধ আজ। উদীচীর সমাবেশে হামলা, রমনা বটমূলে হামলা সহ বাংলাদেশে কি ঘটনা ঘটেনি? কোর্ট অঙ্গনে ভয়াবহ হামলা, সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি একের পর এক। আজকে দেখলাম একটা নিউজ ফিডে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের একটি টিম রিপোর্ট দাখিল করছে। সেই রিপোর্টের ভিতরে তারা বলছে বাংলাদেশে আল কায়েদা ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। তারা যে ভারতে ভয়াবহ হামলা চালিয়েছিল তারা এখন বাংলাদেশে সক্রিয়। এই যে একটু পূর্বে আমি বললাম বাংলাদেশের সারা অঞ্চলে, সারা জেলায় যে বোমা হামলা, কোর্টে বোমা হামলা, উদীচীর বোমা হামলা, নববর্ষের বোমা হামলা, এখন তারা গোটা দেশকেই জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য আল কায়েদারা বাংলাদেশে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। আপনাদের মনে আছে কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল যিনি, তিনি কিন্তু মুফতি হান্নান, জঙ্গিদের নেতা। রাজশাহী অঞ্চলে আইন হাতে তুলে নিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করার ঘটনার যে নায়ক বাংলা ভাই, আব্দুর রহমান বাংলা ভাই, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা যারা করেছিলেন তাদের ভিতরে জঙ্গি হিন্দাল সহ অন্যান্য হরকাতুল জিহাদ, তাজউদ্দিন, অন্যান্যরা যারা ছিল তারা কিন্তু জঙ্গি, উগ্র, ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু ইসলামে তো এই কথা নেই। ইসলাম তো কোথাও এই কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোথাও বলে নাই যে বোমা মারো,
ধ্বংস করে দাও, সব নস্যাৎ করে দাও। ইসলাম কথা বলে না, ইসলামের অপব্যবহার করে ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কখনো সন্ত্রাসের আশ্রয় নিতে বলেননি, কিন্তু এই ৭১ সালে যারা ইসলামের নাম ব্যবহার করে নারী ধর্ষণ, হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করা, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনা তৎকালীন সময় ন্যায়, কমিউনিস্ট পার্টি, অন্যান্য যারা ছিল, তাদের বাড়িঘর ধ্বংস করে বলতে এটা গনিমতের মাল, আমাদের লুট করার বৈধতা আছে। আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে বলতো এদের তুলে দেওয়া যায়। এই জাতীয় বর্বররা ইসলামের অপব্যাখ্যা করে আসছে, এখনো তারা ইসলামের অপব্যাখ্যা করে বাংলাদেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতেছে। শেখ হাসিনা ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, তাদের দাম্ভিকতা চূর্ণ করে দিয়েছিলেন। জঙ্গিদের উত্থান তিনি রহিত করেছিলেন, জঙ্গিদের আইনের মুখোমুখি করেছিলেন। তখন কেউ কেউ বলতো বাংলা ভাই নামে কোনো অস্তিত্ব নাই, এটা মিডিয়ার সৃষ্টি। প্রমাণিত হলো বাংলা ভাই ছিল, শেখ হাসিনা তাদেরকে ছাড় দেন নাই। এভাবেই বাংলাদেশে ৭১-এর জঙ্গি মিলিটান্ট স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর যে অবিরাম প্রচেষ্টা ছিল এবং এই দেশটাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্রে পরিণত করার জন্য বঙ্গবন্ধুর যে চেষ্টা ছিল, সেই চেষ্টাটায় যারা অখুশি ছিল তারা শুরু থেকেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। বঙ্গবন্ধু তার রাজনীতিকে খুব সক্রিয়ভাবে কাজে লাগানো শুরু করেন ১৯৪৯ সাল থেকে। আওয়ামী লীগের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কারাগারে থাকা অবস্থায়। এর পরবর্তীতে তার রাজনৈতিক যারা নেতৃস্থানীয়, বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাতা সেক্রেটারি শামসুল হক সহ অন্যান্যদের নিয়ে একটা পর্যায়ে দেখা গেল যে বঙ্গবন্ধুকে ছেড়ে তারা বিভিন্নভাবে আলাদা হয়ে গেলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী শান্তি সম্মেলনে চলে গেলেন সুইডেনে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শ্রমিক সমাবেশে চলে গেলেন, শেরে বাংলা একে ফজলুল হক সক্রিয় রাজনীতি থেকে চলে গেলেন। কিছুদিন পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আলাদা দল করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি কাকমারি সম্মেলনে। এভাবে ছোট্ট বঙ্গবন্ধু অর্থাৎ অপেক্ষাকৃত অল্প বয়সী বঙ্গবন্ধুর কাছে এই বিশাল দলকে ফেলে অনেকেই চলে গেলেন, কিন্তু যার ধমনীতে রাজনীতির লেলিহান শিখা সম্ভাবনাময় জীবনকে স্থাপন করে দিয়েছেন বঙ্গবন্ধু, তিনি পরাভব মানেননি। বঙ্গবন্ধু ধীরে ধীরে দলকে গুছিয়ে এই দলটা সকলের দলে পরিণত করার জন্য মুসলিম শব্দটাকে তুলে দিয়ে আওয়ামী লীগ করলেন। তখন অনেকে তার উপর অখুশি হয়েছিল যে মুসলিম শব্দ বাদ দিল কেন। বঙ্গবন্ধুর থিম ছিল এই দলটা তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও করবে, মুসলিম থাকলে তাদের করার সুযোগটা কোথায়। একটা অভীষ্ট লক্ষ্য নির্ধারণ করলেন বঙ্গবন্ধু তার সহযোগীদের নিয়ে। ধীরে ধীরে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় আওয়ামী লীগে মুখ্য ভূমিকা পালন করলো এবং অপেক্ষাকৃত তরুণ নেতা শেখ মুজিব হয়ে দাঁড়ালেন সবার আকর্ষণের ব্যক্তিত্বে। যুক্তফ্রন্টে আওয়ামী লীগ নির্বাচিত হলো, যুক্তফ্রন্ট নির্বাচিত হলেও ভেঙে দিল। এরপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে ভয়ঙ্কর পরিস্থিতি হলো ৬২ সনে হামিদুর রহমান শিক্ষা কমিশন, তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলনে নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বৈধ অধিকারের পক্ষে দৃঢ়তার সঙ্গে দাঁড়ালেন বঙ্গবন্ধু। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, তাকে বলা হলো তুমি মুসলিকা দিলে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে। বঙ্গবন্ধু বললেন না, ন্যায়ের একটা আন্দোলনের পক্ষে আমি ছিলাম, আমি মুসলিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নেব না। এরপর আইয়ুব খান এসে মার্শাল্লাহ জারি করলেন। মার্শাল্লাহ জারির পূর্বক্ষণে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য একটা সনদ দিলেন, যে সনদটাকে বলা হয় ৬ দফা। সেই ৬ দফা সনদ দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতির সকল স্বাধিকার অধিকারের
নিশ্চয়তা চাইলেন যে এই 6 দফা মানতে হবে। পাকিস্তানিরা বলল না, এই 6 দফা না, এটা হচ্ছে পূর্ব পাকিস্তানকে পৃথক করার জন্য শেখ মুজিবের একটি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টা। তখন আওয়ামী লীগের ভিতরেও কিছু লোকজন, আমি অবাক হয়ে যাই, আওয়ামী লীগের ভিতরে কিছু লোকজন তারাও চেয়েছিল বঙ্গবন্ধুর 6 দফা নয়, 21 দফা নিতে হবে। বঙ্গবন্ধু বাধ্য হলেন 6 দফাকে চট্টগ্রামে ডিক্লেয়ার করতে। পাকিস্তানিরা ঠিকই বুঝেছিল যে শেখ মুজিবের এই 6 দফার ভিতরে সবকিছু নিহিত আছে। সেই 6 দফা হয়ে দাঁড়ালো বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা। আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলনে বাংলাদেশের অনেক নেতারা বলছিলেন শেখ মুজিব মার্শাল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, কারণ আইয়ুব ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, ভীষণ ভয় পেত তাকে। বঙ্গবন্ধু বললেন, আমরা যদি ওদের চ্যালেঞ্জ না করি তাহলে অনন্তকাল ওরা এই মার্শাল্লাহ জারি করে থাকবে। চ্যালেঞ্জ করতে হবে, এই মার্শাল্লাহকে ভয় পাওয়া যাবে না। অনেকেই গুটিয়ে উঠে গেছিলেন, বঙ্গবন্ধু গুটিয়ে উঠে যান নাই। তিনি মার্শাল্লাহর বিরুদ্ধে ঘুরে দাঁড়ালেন। ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে আসলো যে 1968 সালে আন্দোলন চরম বেগবান হয়ে আসলো। এই বেগবান আন্দোলনের সময় একটা নতুন ফর্মুলা বের করলো পাকিস্তানিরা। কি ফর্মুলা? যে শেখ মুজিব ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ষড়যন্ত্রমূলক বৈঠক করেছে, তিনি পূর্ব পাকিস্তানকে মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে চায়। এটা বাংলাদেশের দণ্ডবিধির যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, সেই অপরাধ তিনি করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হলো 1968 সালে। এই আগরতলা ষড়যন্ত্র মামলার সময় অনেক নেতারা পিছনে চলে গেছিলেন যে এই মামলায় শেখ মুজিবের মৃত্যুদণ্ড হবে, ওর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। এটা ইতিহাস, আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা বাস্তবতা। বঙ্গবন্ধু বললেন, হোয়াট এভার মে বি দি সিচুয়েশন কাম, আই উইল ফেস ইট। বঙ্গবন্ধুর পক্ষে আব্দুল সালাম খান, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ আরো অনেক আইনজীবী আসলেন। এমনকি বিদেশ থেকেও আইনজীবী আনার ব্যবস্থা করা হলো। সেই সময় সেই ট্রাইব্যুনালে পাকিস্তানের পক্ষ হয়ে বিচারক হয়েছিলেন একাধিক বাঙালি দালাল। বিচারপতি মকসুবুল হাকিম, তিনি বঙ্গবন্ধুর বিচার করার জন্য ট্রাইব্যুনালের বিচারক হলেন, এবং সরকার পক্ষের উকিল হলেন আরো কয়েকজন বাঙালি নামের, কি বলবো, খারাপ শব্দটা বলা উচিত না, তারা। সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল। পাকিস্তানিরা পরিস্থিতি বুঝে বললেন, আচ্ছা ঠিক আছে শেখ মুজিব, তুমি কি বলতে চাও, চলো তোমাকে প্যারোলে মুক্তি দেব, তোমার পাকিস্তানে গিয়ে আলোচনা করতে হবে। আওয়ামী লীগেরও কিছু নেতারা বললেন, ঠিক আছে মুজিব ভাই, তুমি প্যারোলে মুক্তি নিয়ে পাকিস্তান যাও, অর্থাৎ পশ্চিম পাকিস্তান যাও, সেখানে গিয়ে আলোচনা করো। বঙ্গবন্ধু বললেন, না, আমি কেন যাব, আমার সঙ্গে যারা অন্যান্য আসামি আছে তাদের কি হবে, কর্নেল শওকত সহ সার্জেন্ট জহুরুল হক এবং অন্যান্যরা। তিনি বললেন, মুক্তি যদি নিতে হয় সবাইকে সহ নেব, আমি কোনো প্যারোলে মুক্তি নেব না। অনেকেই পরামর্শ দিলেন, আরে আপাতত যান না, আলাপ আলোচনা করে আসেন। অসীম দূরদৃষ্টি সম্পন্ন শেখ মুজিব শর্ত সাপেক্ষ মুক্তিতে রাজি হননি। ফলে শেখ মুজিবকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হলো শেখ মুজিব সহ তার সহযোগী সকলকে। ইতিমধ্যে সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে গুলি করে মেরে ফেলা হলো। 69 বিষ বাষ্পে বিস্ফোরিত হয়ে উঠল, গণ অভ্যুত্থান সূচিত হলো। এক পর্যায়ে পাকিস্তানিরা বাধ্য হলো বঙ্গবন্ধুর সঙ্গে একটা আপোষ সফায় আসতে। কি আপোষ সফা? ঠিক আছে, আমরা নির্বাচন দেব, পাকিস্তানের মানুষ নির্ধারণ করুক কে হবে তাদের নেতা। তখন অনেক নেতারা বলছিল, না মুজিব ভাই, এই পাকিস্তানিদের অধীনে আমাদের নির্বাচনে যাওয়া ঠিক হবে না। বঙ্গবন্ধু বললেন, নির্বাচন না হলে যে আমরা বলি আমরা নেতা, ওরা বলে ওরা নেতা, জনগণের একটা ভোটের মাধ্যমে যদি নেতা নির্ধারিত না হয় তাহলে কে বলবে কে নেতা? তখন কিন্তু বাংলাদেশের কট্টর চাইনিজ রাজনীতি করা অনেকেই বলল, চললাম আমরা সুন্দরবন, থাকলো তোদের নির্বাচন। অনেকে কিন্তু নির্বাচনে গেলেন না।
ভোট হলো সমগ্র পাকিস্তানে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলেই কিন্তু মেজরিটি পার্টি হিসাবে নির্বাচিত হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। পাকিস্তানের শাসক নামক শোষকরা পড়ে গেলেন বিপদে, যে এখন কি করা। এখন তো শেখ মুজিব অবিভক্ত পাকিস্তানের নির্বাচিত প্রধান হয়ে গেলেন। বলে ঠিক আছে, পার্লামেন্ট ডাকবো, আজ ডাকেন কাল ডাকেন, পার্লামেন্ট ডাকেন না। এক পর্যায়ে যখন ভয়ঙ্কর পরিস্থিতি, তখন কিন্তু যখন অত্যাচার শুরু হলো, তখন বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিলেন 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে। তিনি পরিষ্কারভাবে বললেন, আমি যদি আর হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, বাঙালি অবাঙালি কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বললেন, কলকারখানার মালিকরা বেতন দিয়ে দেবেন, রেডিও টেলিভিশনে যদি আমাদের কথা না বলে, কোনো বাঙালি রেডিও টেলিভিশনে যাবেন না। বঙ্গবন্ধু সমস্ত প্রস্তুতি নেওয়ার কথা বললেন। বাঙালি জাতিকে পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে কি ভবিষ্যৎ দোষটা, যা আমি হয়তো হুকুম দেওয়ার সুযোগ আর নাও পাবো, তখন কি করতে হবে, তাও তিনি বলে তার কলিগদের, তার পলিটিক্যাল কলিগদের, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী সহ অন্যান্য সকলকে প্রস্তুতি নেওয়ার বললেন। তারা, ডক্টর কামাল হোসেন তার স্মৃতিচারণে বলছেন যে আমরাও বঙ্গবন্ধুকে বলছিলাম আপনিও চলেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন যে আমরাও বলছিলাম, তিনি বললেন না, আমি চলে গেলে এই দেশটাকে ওরা পোড়ামাটি করে ফেলবে, আমি কোথায় আছি সেখানে হামলা করার উদ্দেশ্যে। এমনকি যারা আওয়ামী লীগের রাজনীতি করে না, তারাও বলছে যে আমরাও শেখ মুজিবকে বলছিলাম যে আপনার চলে যাওয়া উচিত, তিনি বলছেন তোমরা জানো না, আমি চলে গেলে এই দেশটাকে ধ্বংস করে দেবে। বঙ্গবন্ধু, আমাদের প্রিয় বঙ্গবন্ধু কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি সে জায়গাটাতেই দৃঢ়ভাবে দাঁড়ালেন। কোনোভাবেই তারা সারেন্ডার করলো না, নির্মমভাবে নির্যাতন, গুলাগুলি শুরু করে দিল। তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে হয়। এরপরই আমাদের মহান মুক্তিযুদ্ধ ছাড়া বিকল্প ছিল না। মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ল। প্রাসঙ্গিকভাবে বলতে হয়, 1968 সালে 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর কাছে একটা তথ্য আসলো যে পাকিস্তান থেকে একজন আততায়ীকে পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য। 23 ফেব্রুয়ারি 1968। তিনি তখন পূর্ব পাকিস্তানে আমেরিকার যে কনসুলেট ছিল, অর্থাৎ হাই কমিশনের যেটা উইং থাকে, সেখানে তিনি কমপ্লেইন করলেন যে আমাকে হত্যা করার জন্য পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে। তারা এই বিষয়টা ওয়াশিংটনকে জানালেন যে বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা, তাকে তার অপর অংশ থেকে আততায়ী পাঠিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে, এইটাই তিনি আতঙ্কিত, তিনি এটা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ 1968 সালে বঙ্গবন্ধুকে আততায়ী পাঠিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 1968-তে আগরতলা ষড়যন্ত্র মামলা করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ প্রমাণ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দেশ স্বাধীনের পূর্বেও 2 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 1970 সালে নির্বাচনের সময় বিভিন্ন অঞ্চলে স্বাধীনতা বিরোধী অন্যান্যদেরকে সেট করা হলো যে শেখ মুজিবকে মেরে ফেলতে হবে। নির্বাচনী ক্যাম্পিং এর সময় তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ দেশ স্বাধীনের পূর্বেও 70 সালে, 68 সালে শেখ মুজিবকে হত্যার চেষ্টা করা হয়েছে। এরপর যখন তাকে পাকিস্তানের কারাগারে নেওয়া হলো, তখন সেখানে তাকে হত্যা করার জন্য একটা মামলা সাজানো হলো। যে মামলাটা বাংলাদেশে হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, অনুরূপ আর একটা মামলা। কি বলা হলো? রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, তার বিচার হবে। পাকিস্তানে একটা বিচারের ব্যবস্থা করা হলো, সেখানে একটা রায় হলো, শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। মিয়ন আলী কারাগার নামক একটি কারাগারে
জেলের যিনি সুপারিনটেন্ডেন্ট থাকেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি গিয়ে তাকে পড়ে শোনালেন যে শেখ মুজিব, আপনার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, আপনাকে জানাতে হয় জানালাম, আর আপনাকে যেখানে কবর দেওয়া হবে সেই জায়গাটাও দেখাই। একটা জায়গায় কবর খনন করা হয়েছে জেলখানার পাশে, ওটা দেখানো হলো যে আপনার মৃত্যুদণ্ড কার্যকর করার পরে এখানে আপনাকে সমাহিত করা হবে। তো আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আপনারা জানেন, কোন লোকের মৃত্যুদণ্ড হলে তাদের শেষ মুহূর্তে জিজ্ঞাসা করে যে আপনার শেষ কোনো ইচ্ছা আছে কিনা। বঙ্গবন্ধুকে জানাবার পরে তিনি বললেন যে আমার ইচ্ছা আছে। কি? মৃত্যুর পরে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠিয়ে দিও। তারা অবাক হয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উনি বলছেন ওনার লাশ পাঠাই দিতে হবে। কল্পনা করা যায়। সারা বিশ্ব ফুঁসে উঠল। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্বে সফর শুরু করলেন যে বাংলাদেশের বিপ্লবী নেতাকে হত্যা করতে পারে, তোমরা সোচ্চার হও। এক পর্যায়ে পাকিস্তান শেখ মুজিবকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত হয়ে তাকে পাঠিয়ে দিলেন। তিনি ইংল্যান্ড হয়ে, ভারত হয়ে বাংলাদেশে ফিরে গেলেন। আপনারা লক্ষ্য করছেন 68 সালে দুবার হত্যার চেষ্টা করা হয়েছে, 70-এ নির্বাচনের সময় হত্যার চেষ্টা করা হয়েছে, পাকিস্তানের কারাগারে তাকে যখন আটক রাখা সেখানেও হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তিনি রক্ষা পেলেন। এরপরে কি হলো? তিনি দেশে ফিরে এলেন। ফিরে আসার পরে তথাকথিত সর্বহারা পার্টিরা শ্রেণী শত্রু খতমের নামে শুরু করে দিল সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ। আওয়ামী লীগের প্রায় 17 জন জনপ্রতিনিধিকে হত্যা করা হলো। কুষ্টিয়ায় ঈদের জামাতে গুলি করে মেরে ফেলে দেওয়া হলো। আর আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গিয়ে রাতে হত্যা করে গলা কেটে বলা হতো শ্রেণী শত্রু খতম করছি। এরপরে আওয়ামী লীগের ভিতরে একটা ভালো স্পিরিট, রেডিক্যাল ফোর্স, তাদেরকে দিয়ে আলাদা দল করানো হলো, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তারা উশৃঙ্খল হয়ে উঠল। তাদেরকে হয়তো তখন বিভ্রান্ত করা হয়েছিল, কারণ জাসদ তো মুক্তিযুদ্ধের মধ্য থেকেও সৃষ্টি। তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, বিশেষ করে মেজর জলিলকে। পরবর্তীতে মেজর জলিল ইসলামী আন্দোলন নামক একটা দল করলেন এবং তার মৃত্যুটা হলো পাকিস্তানে। এই যে ধারাবাহিক ঘটনা প্রবাহ, এই সবটার সঙ্গে হলো পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার চেষ্টা কেন করা হচ্ছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টির কেন চেষ্টা করা হচ্ছে, পরাধীনতা শৃঙ্খল ভাঙার চেষ্টা কেন করা হচ্ছে, কট্টর মুসলিম থেকে লিবারেল রাষ্ট্র ব্যবস্থার জন্য কেন চেষ্টা করা হচ্ছে, সেটা ছিল টার্গেট। বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করলেন, অর্থাৎ জাতীয়করণ, সরকারি মালিকানায় ভূমির মালিকানা বিশাল অংশের, 25 বিঘার বেশি জমি কারো একার থাকবে না, বাকিটা সরকারের হয়ে যাবে। বড় বড় কলকারখানা রাষ্ট্রীয় হবে, সেখানে শ্রমিকরা কাজ করবে রাষ্ট্রের শ্রমিক হিসাবে, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে। তিনি যখন বাংলাদেশটাকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের বাংলাদেশ স্টাইলের একটা জায়গায় নিয়ে আসলেন, তখন কিন্তু ওরা বুঝলো যে একে তো না মেরে পারা যাবে না। তখন চেষ্টা চালানো হয় 1973 সালে। আপনারা নোট করবেন, 1973 সালে জানুয়ারি মাসে তৎকালীন বাংলাদেশস্থ মার্কিন হাই কমিশনে তৎকালীন মেজর ফারুক, তারপর ব্রিগেডিয়ার রশিদ, এরা গেলেন। এরা যে বললেন আমরা অস্ত্র কিনতে চাই, আমেরিকার থেকে অস্ত্র কিনব। তো তারা কি বলল জানা গেল না। এরপরে দেখা গেল 1974 সালে মার্চ মাসে ওই টিম আবার গেলেন। তারা যে বললেন যে আমরা আর্মির ভিতর একটা টিম করেছি, সেই টিমটা অস্ত্র কিনতে চাই, ওখানে কি বললেন জানা গেল না। এখন এই দুইটা ঘটনা ব্যাখ্যা করি। অস্ত্র কিনতে সেনাবাহিনীর কর্মকর্তা যাবে কেন? অস্ত্র কিনবে রাষ্ট্র, সরকার। কর্নেল ফারুক, মেজর ফারুক, ব্রিগেডিয়ার রশিদ, এরা কারা?
আর পাকিস্তান এম্বাসি বা তাদের কিভাবে প্রশ্রয় দেয়। এরপর শুরু হলো ষড়যন্ত্র, কখনো কুমিল্লার বার্ডে ষড়যন্ত্র, কখনো ঢাকায়, কখনো বিভিন্ন বিদেশিদের বাড়িতে, কখনো কোনো কোনো ব্যবসায়ীদের বাড়িতে। সেখানে অংশগ্রহণ করত সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, তাদের কথা আমি পরে বলছি। একটা পর্যায়ে তারা চূড়ান্ত পরিকল্পনায় গেল যে শেখ মুজিবকে হত্যা করতে হবে। তখন এই যে কর্নেল ফারুক, রশিদ, অন্যান্যরা তারা তাদের সবচেয়ে বিশ্বস্তকে বেছে নিল। বিশ্বস্ত জিয়া, জেনারেল জিয়া, তার সঙ্গে গোপনে বৈঠক করলেন। বৈঠক করে বললেন যে আমরা তো সরকার পরিবর্তন করতে চাই, আপনি কি বলেন? তিনি বললেন যদি করতে পারো সফল হয়ে আসো। ওনার বলার কথা ছিল না যে তোরা করিস চাকরি, তোরা অফিসার আমার অধীনে, তোরা সরকার পরিবর্তন করার কে, এই সব বেআইনি কথা তোরা বলতে পারবি না, আর বললে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া উচিত ছিল। উনি বললেন যদি পারো আসো। ওনার সঙ্গে আবার তাদের বৈঠক হলো। সেই বৈঠকে উনি গ্রিন সিগন্যাল দিলেন। এই কথাটা আমার না, কর্নেল ফারুক, কর্নেল রশিদ গ্রেনাডা টেলিভিশন, চ্যানেল 4 এই এবং বাংলাদেশের চ্যানেল আই এর তৃতীয় মাত্রায় ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে বলছেন যে আমরা জিয়াউর রহমানকে সবচেয়ে আস্থায় পেয়েছিলাম, তার কাছে গেছিলাম, সেই আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। সে বলছিল তোমরা এগিয়ে যাও, বাংলা ইংরেজিতে গো হেড মানে এগিয়ে যাও। তাহলে একটা বৈধ সরকারকে উচ্ছেদ করা হবে, এই পরিকল্পনাকারীদেরকে জিয়াউর রহমান বলছে এগিয়ে যাও। তার মানে হলো ওই অপরাধের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে পড়লেন। এর পরবর্তীতে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যা করার দিনেই মানে খুব ভোরে কতিপয় সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের এবং অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন, অন্যদের বাসায় তাদের ঘুমন্ত পেলেন। জিয়াউর রহমানের বাসায় গিয়ে দেখলেন তিনি শেভ হচ্ছেন, এক পাশটা শেভ হয়েছে, অন্য পাশ হয়নি এখনো, অর্থাৎ তিনি জেগে আছেন। তারা বললেন স্যার খবর জানেন? ওর কি খবর? যে প্রেসিডেন্ট ইজ ডেড, বাংলায় দাঁড়ায় রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। আপনার আমার কাছে যদি একটা খবর আসে আমরা কি করব? চিৎকার করে উঠে বলবো কি বলো, কি বলো, কারা খুন করছে, ধরতে হবে। উনি বলেন সোয়াট, সোয়াটের বাংলায় দাঁড়ায় তো কি হয়েছে, তো কি হয়েছে, প্রেসিডেন্ট নাই, ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবে। ভাইস প্রেসিডেন্ট তখন সৈয়দ নজরুল ইসলাম। তাদের দায়িত্ব না দিয়ে খন্দকার মোস্তাক, যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন এবং তার সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে ক্যান্টনমেন্ট রেডিও সেন্টারে গিয়ে এই কুকে, এই অভ্যুত্থানকে, বঙ্গবন্ধুকে হত্যা করা, ক্ষমতা দখলকে করাকে স্বাগত জানালেন দায়িত্বরত সেনা কর্মকর্তারা, যেটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। এরপরে কি হলো? মাত্র 7 দিনের ব্যবধানে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান হয়ে দাঁড়ালেন জেনারেল জিয়াউর রহমান। সবটা মিলে যায়। কিছুদিনের ভিতরে খন্দকার মোস্তাককে সরিয়ে দিয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুতুলের মতো বসানো হলো। কিছুদিনের মধ্যে আবু সাদাত মোহাম্মদ সায়েমের সামনে গিয়ে তার বেডের উপর একটা পা তুলে দিয়ে বুট সহ একটা কাগজ ধরিয়ে দিয়ে জিয়াউর রহমান বললেন সাইন ইট, সাইন ইট, অর্থাৎ সই কর। এটা কোত্থেকে পেলাম? বঙ্গভবনের শেষ দিনগুলি, সেই বিচারপতি সায়েমের বই থেকে আমি বলছি। এভাবে ক্ষমতা দখল করলেন জেনারেল জিয়াউর রহমান। এর আগের পার্টটা হলো মোস্তাককে নামকে অবস্থা ক্ষমতায় বসবার পরে 26শে সেপ্টেম্বর একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হলো। বলা হলো 15ই আগস্টের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, এদের যাকে সার্টিফিকেট দেবে রাষ্ট্রপতি যে এরা জড়িত,
তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো আদালতেও মামলা করা যাবে না, তারা সবকিছুর ঊর্ধ্বে, অর্থাৎ দায় মুক্তি দেওয়া হলো। এই দায় মুক্তিটা স্বাক্ষরটা মোস্তাকের হলেও এগুলো করিয়েছিলেন যারা, সেটা বঙ্গবন্ধু হত্যা মামলায় স্পষ্ট হয়ে বেরিয়ে আসছে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে তিনি তথাকথিত একটা ভোট দিলেন, ভোট দিয়ে 1979 সালে একটা পার্লামেন্ট গঠন করলেন। সেই পার্লামেন্টে তিনি একটা আইন সংশোধনের জন্য আনলেন, সংবিধান সংশোধন, যেটাকে বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী। সেটাকে এনে তিনি বললেন 75-এর 15 আগস্ট থেকে শুরু করে 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত যত ঘটনা ঘটছে সব বৈধ। যারা ঘটিয়েছে তাদের কোনো প্রশ্নই করা যাবে না, কোনো আদালতে তাদের বিরুদ্ধে মামলাও করা যাবে না। অর্থাৎ ওই যে বঙ্গবন্ধুর খুনিরা যে খুন করছে, মোস্তাক ক্ষমতা দখল করছে, সায়েম দখল করছে, উনি যে ক্ষমতা দখল করছেন, এদের একজনও তো বৈধ ছিলেন না, কারণ আইন অনুযায়ী তো ওরা ক্ষমতা দখল করতে পারেন না। রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, উপরাষ্ট্রপতি না থাকলে স্পিকার নেবেন, এটা তো কেউ না। আর জেনারেল জিয়া তো চাকরিজীবী ছিলেন, তিনি তো সরকারি কর্মচারী, কর্মচারী তো আর রাষ্ট্রপতি হতে পারে না, তিনি তো আর পলিটিক্স করতে পারেন আইনে। এই জন্য বলেন আমরা যা কিছু করছি সব বৈধ, এইটাই আইনের ভিতর লিখলেন। তাতে বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, সেটাকে উনি বৈধ করে দিলেন। সেদিন পার্লামেন্টে 4 জন মানুষ খুব সোচ্চার ছিলেন যে এই কাজটি করেন না, এই বেআইনি কাজটা করেন না, খুনিদের রক্ষা করার জন্য এমন কিছু করবেন না। সেই 4 জন হলেন প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, বাবু সুধাংশু শেখর হালদার, জনাব আসাদুজ্জামান এবং অপর একজন মিজানুর রহমান চৌধুরী। তারা এটার বিরুদ্ধে সোচ্চার হলেন পার্লামেন্টে। তখন বিএনপির নেতারা বললেন ভোট দেন, আমরা 287। সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলছিল, আজ 207-এর বাহাদুরি দেখাচ্ছেন, এমন একদিন আসতে পারে যে আপনাদের 7 জনও থাকবে না, এমন জঘন্য বিষয়কে আইনে পরিণত করবেন না। তারা আইনে পরিণত করলো, অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য। এই আইনটা হয়ে যাওয়ার পরে খুনিরা ফারুক, রশিদ, শাহরিয়ার, মাজেদ দাম্ভিকতা নিয়ে বলতেও আমরা খুন করেছি, আমরা স্বীকার করছি, পারলে আমাদের কিছু করুক। জানেন যে সংসদে আইন পাশ হয়েছে, তাদের বিচার করা যাবে না। 1996 সাল শেখ হাসিনা মেজরিটি পেয়ে ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধের জন্য যে আইনটি হয়েছিল সেটা পার্লামেন্টে বাতিল করলেন। খেয়াল করবেন তখন কিন্তু মেজরিটি আওয়ামী লীগের নাই, সংসদ চলছে, মেজরিটি আছে, মানে নিরঙ্কুশ মেজরিটি, 2/3 নাই, বাতিল করলেন। খুনিদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হলো যে ওই সংসদে যে পঞ্চম সংশোধনী বাতিল করছে এটা করা যাবে না, কারণ ওনাদের তো 2/3 নাই। বিচারপতি MM হক, মোজাম্মেল হকের কোর্টে এই মামলা শুনানি শুরু হলো। তাদের পক্ষে লয়ার হলেন ব্যারিস্টার কোরবান আলী, যিনি একসময় জামাতের নেতা ছিলেন। আর বাদীকারা শাহরিয়ার রশিদ, ফারুক, কর্নেল, এরা অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিরা। দীর্ঘ হিয়ারিং এর পর হাইকোর্ট রায় দিল যে না, খুনিদের বিচার হবে না, এমন কোন বিধান সংবিধানে যুক্ত করলা যায় না, যদি করা হয়ে থাকে এটা বেআইনি। এর বিরুদ্ধে ওরা চলে গেল সুপ্রিম কোর্টে, আপিল বিভাগে। আপিল বিভাগ রায় দিয়ে বললেন সংবিধান যেটাকে পারমিট করে না সেইটাকে পার্লামেন্ট বৈধতা দিতে পারে না, অর্থাৎ খুনিদের বিচার হবে না, অবৈধ ক্ষমতা দখলকারীর বিচার হবে না, ক্ষমতা দখল করা বৈধ হয়ে যাবে, এটা হবে না। চমৎকার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্ত হয়ে গেল, শুরু হয়ে গেল বঙ্গবন্ধু হত্যার বিচার। কোন আলামত ছিল না, এজাহারের কপি ছিল না, সাক্ষীরা মারা গেছে, তারপরে রক্তাক্ত জায়গার অনেক কিছু নাই, কঠিন পরিস্থিতি। আমরা বঙ্গবন্ধু কন্যাকে বলেছিলাম যে বিশেষ ট্রাইব্যুনালে বিচারটা করা হোক, তিনি বললেন না, অন্য 10 জনে যেরকম ভাবে বিচার চায়, আমার আব্বা মা, আমার ভাই বোন হত্যার বিচার আমি সেই অর্ডিনারি মানুষের মতো চাই। না হলে অনেকে বলবে
উনি প্রধানমন্ত্রী হয়েছেন বিধায় ওনার বাবা মা হত্যার বিচারটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে ফেললেন। বিচারে কাজী গোলাম রসুলকে বিচারক নির্ধারণ করা হলো। বিশেষ আইনজীবী নিয়োগ করা হলো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সিরাজুল হককে, এবং একটা টিম তার সঙ্গে দেওয়া হলো। দীর্ঘ ট্রায়াল বলছে এই কারণে, খুনিদের পক্ষে তখন বিশাল বিশাল আইনজীবীরা ছিল। ট্রায়ালের পরে 15 জনকে মৃত্যুদণ্ডাদেশের রায় দিলেন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল। এই প্রথম বঙ্গবন্ধুর কিছু খুনিদের বিচারের রায় হলো। বিচার চলাকালীন সময় একজন মারা যাওয়া এবং কয়েকজনকে চার্জ থেকে বাদ দিয়ে দেওয়া হলো, যে তাদের বিচারের দরকার নাই। তাদের ভিতরে একজন ছিলেন তাহের উদ্দিন ঠাকুর, একজন ছিলেন কর্নেল রশিদের স্ত্রী জুবাইদা রশিদ, এবং আরো একজন। এর বিরুদ্ধে আজকে আমি অজানা অধ্যায় বলছি, এর বিরুদ্ধে সরকার পক্ষ কোনো আপিল করলেন না যে এইসব খুনিদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে কেন, সাক্ষী প্রমাণের ছাড়া আগেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তখন সুপ্রিম কোর্টের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ABM বাইজিদ নিজে একটা পিটিশন ফাইল করলেন মূল ভবনের 11 নম্বর কোর্টে, করে বললেন যে সাক্ষী প্রমাণ ছাড়া যে কয়জনের বাদ দেওয়া হয়েছে সঠিক হয়নি। তাকে চাপ সৃষ্টি করে বললেন, না, তোমার এই দরখাস্ত তুমি তুলে নাও। তাকে দরখাস্ত তুলে নিতে বলা হলো। 4 জন বিচার ছাড়াই মাপ পেয়ে গেলেন, আর একজন তো মারা গেছিলেন। হাইকোর্টে মামলায় বিচার আসলো, যে কোনো বেঞ্চে যায় শুনানির সময় এই বেঞ্চ বলে আমি শুনবো না, এই বেঞ্চ আমি শুনবো না, এই বেঞ্চ আমি শুনবো না। একটা পর্যায়ে বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন এবং বিচারপতি ABM খায়রুল হক, তাদের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হলো। সৌভাগ্যক্রমে আমি ওই আইনজীবী প্যানেলের একজন ছিলাম রাষ্ট্রপক্ষে। বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন 10 জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেন আর 5 জনকে খালাস দিয়ে দিলেন। সেকেন্ড জাজ যিনি ABM খায়রুল হক, তিনি বললেন, না, আমার কাছে যে সাক্ষ্য প্রমাণ আছে বলে এই মামলায় মনে হয় তাতে সবার মৃত্যুদণ্ডই বহাল থাকা উচিত। তিনি 15 জনের সাজা বহাল করলেন। তো সুপ্রিম কোর্টের নিয়ম আছে, 2 বিচারক যদি 2 রকম রায় দেয় তাহলে চিফ জাস্টিসের কাছে ফাইল যাবে। চিফ জাস্টিসের কাছে গেল। চিফ জাস্টিস একজন বিচারকের দায়িত্ব দিলেন যে তুমি এটা শোনো তো, 2 জনের 2 ভাগে ভাগ করে দেশে কি হয়। সেই বিচারপতির নাম ফজলুল করিম। তিনি শুনলেন, তিনি শুনে ওই যে ABM মোহাম্মদ রুহুল আমিন 10 জনাকে সাজা দিয়ে বাকি যে 5 জনাকে খালাস দিয়েছিলেন সেখান থেকে আরো 3 জনের সাজা বহাল রাখলেন। তাহলে 13 জনের সাজা বহাল হলো। এই 13 জনের সাজা বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেন আসামি পক্ষ। আসামি পক্ষের আপিলে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হলো। অর্থাৎ বিচারক শূন্যতায় রায় হয় না। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করতে হবে, সরকার বিচারক নিয়োগ দেয় না। একটা পর্যায়ে বিচারপতি জয়নুল আবেদিনের দ্বিতীয় বেঞ্চে এই ম্যাটারটা গেল। বিচারপতি জয়নুল আবেদিন ছিলেন তীব্র আওয়ামী বিরোধী। তিনি বিদেশ থেকে ধরে নিয়ে আসা আর একজন বঙ্গবন্ধুর খুনি মহিউদ্দিনে বহুদিন পরে সে আপিল করতে আসছে, তার আপিলও নিলেন এবং কথায় কথায় বলেন যে কি হবে, এখানে সাক্ষী নেই, ওখানে সাক্ষী নেই, তুচ্ছ তাচ্ছিল্য করেন। অজানা অধ্যায়। সেই সময় আমাদের অনেক সিনিয়র আইনজীবী যারা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে মন্ত্রী পরিষদে ছিলেন, শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তারা সেই সময় কোর্টে যাননি। তখন অন-11 সরকার চলে। যাই হোক, তার ধারাবাহিকতায় একটা পর্যায়ে চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট যাদের খালাস দিয়েছিলেন সেই অংশটা বাদে বাকি সবার সাজা বহাল থাকে। এই যাদের বহাল থাকে তাদের কেউ কেউ তো পলাতকও ছিলেন। তারা সেই আপিলের বিরুদ্ধে আবার রিভিউ করেন, রিভিউ সাজা বহাল থাকে। তখন যারা কাস্টডিতে ছিলেন
তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এভাবেই বিচার থেকে শুরু করে, মানে বঙ্গবন্ধুর খুন থেকে শুরু করে, বঙ্গবন্ধু হত্যা হওয়া থেকে শুরু করে 36 বছর 36 ইয়ার্স এর পরে চূড়ান্তভাবে বঙ্গবন্ধু হত্যা মামলা নিষ্পত্তি হয়। চিন্তা করতে পারেন, 36 বছর পরে বঙ্গবন্ধু হত্যা মামলা নিষ্পত্তি হয়। বঙ্গবন্ধুকে হত্যার পরে একটা অধ্যায় না বললেই নয়, চরম বেআইনি কাজ ছিল। সুপ্রিম কোর্টের একজন বিচারক সৈয়দ মোহাম্মদ হোসেন, তিনি সুয়ামোটো রুল ইস্যু করেছিলেন। বিচারক আসনে বসে খুনিদের বিরুদ্ধে, আর বরগুনার এসডিও দায়িত্ব পালনকারী সিরাজউদ্দিন আহমেদ, তিনি তখন মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসাবে তিনিও একটা অর্ডার দিয়েছিলেন। এই দুইজনের কারোই চাকরি ছিল না, সিরাজউদ্দিনের চাকরি ছিল না, আর বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন পরে জয় বাংলা পরিষদ নামক একটা সংগঠন করে সারাদিন বঙ্গবন্ধুর কথা প্রচার করতেন। এই মহান বিচারপতি প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য যে আইনটাকে, মানে অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা, সেটা করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে যাওয়ার জন্য টিকিট এবং তাদের সঙ্গে পরিবার, এমনকি পরিবার না এমন লোকদেরও পাঠানোর ব্যবস্থা করেছেন জিয়াউর রহমান। অন্তর্বর্তীকালীন সময়ে তাদের ব্যাংককের হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। আর বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতার সঙ্গে বিচারণের প্রোটেকশন এবং তাদের পত্রিকা দৈনিক মিল্লাত খোলার সুযোগ দিয়েছিলেন তারা। এরপরে এরশাদ ক্ষমতা এসে সেই খুনিদের আনুষ্ঠানিকভাবে দুইটা রাজনৈতিক দল করার সুযোগ করে দিলেন। একটি নাম ছিল ফ্রিডম পার্টি, আরেকটা নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগস। অর্থাৎ বঙ্গবন্ধুর খুনের পর মোস্তাকের পর আবু সাদাত মোহাম্মদ সায়েম, তারপর জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পর এরশাদ, এরা সবাই মিলে বঙ্গবন্ধুর খুনিদেরকে প্রতিষ্ঠিত করেছেন, বঙ্গবন্ধুর খুনের বেনিফিশিয়ারি হিসাবে নিজেরা ক্ষমতায় আহরণ করেছেন। এভাবেই বঙ্গবন্ধুর খুনের সুবিধাভোগী এরা। এখন জিয়াউর রহমানের দায়বদ্ধতা কি? তিনি উপসেনা প্রধান ছিলেন। বঙ্গবন্ধুকে যারা খুন করলেন এমনি জানার পরে উনি তাদেরকে প্রশ্রয় দিলেন, উনি তাদেরকে পৃষ্ঠপোষকতা দিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন না। কনস্টিটিউশনালি বঙ্গবন্ধু যদি রাষ্ট্রপতি হিসেবে এমনিও মারা যান, তার পরিবর্তে ক্ষমতা আসবেন কে? উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তাকে বাদ দিয়ে যে অবৈধ ব্যক্তি মোস্তাক ক্ষমতা দখল করলো, এই মোস্তাকের প্রতি আনুগত্য জানিয়ে তাকে সাপোর্ট করে সংবিধান বহির্ভূত কাজ করলেন। এরপরে 3রা নভেম্বর জেলখানার ভিতরে নির্মমভাবে জাতীয় নেতাদের হত্যা করার ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পূর্ব ষড়যন্ত্র, হত্যাকাণ্ডের সঙ্গে ডাইরেক্ট যারা ইনভলভ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এগিয়ে যাও, খুনের পরে তাদেরকে প্রশ্রয় দেওয়া, এই সমস্ত ঘটনা প্রবাহের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত। বঙ্গবন্ধুর খুনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, খুনিদের এই খুনে এগিয়ে যেতে গ্রিন সিগন্যাল দেওয়া জড়িত, খুনের পরে তাদের প্রোটেকশন দেওয়া, খুনের পরে তাদের গ্রেপ্তার না করা, খুনের পরে তাদের বিভিন্ন দেশে এম্বাসিতে এস্টাবলিশ করা, তাদের টিকিট কেটে দেওয়া, বিদেশে যাওয়ার জন্য ডলার দিয়ে দেওয়া, এই কথাগুলো আমার না। বঙ্গবন্ধুর খুনিরা কর্নেল ফারুক, কর্নেল রশিদ পৃথিবীর বিভিন্ন দেশে টেলিভিশনে যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা যারা ইউটিউব বোঝেন এখন ইউটিউবে সার্চ করবেন, সেখানে পাবেন। সেখানে তারা বলতেছে, হ্যাঁ আমরা জিয়াউর রহমানের কাছ থেকে সব প্রশ্রয় পেয়েছি, তার কাছে গ্রিন সিগন্যাল পেয়েছি, তিনি আমাদেরকে বলছেন এগিয়ে যাও, সফল হয়ে আসো। তো একটা রাষ্ট্রের প্রধানকে হত্যা করবে, একটা সরকার প্রধানকে হত্যা করবে, সরকার উচ্ছেদ করবে, সম্পূর্ণ বেআইনি কাজ। এই বেআইনি কাজের জন্য খুনিরা ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের আশ্রয় নিয়ে গেলেন, আর জিয়াউর রহমান তাদেরকে প্রশ্রয় দিয়ে বললেন গো হেড, মানে এগিয়ে যাও। অর্থাৎ অপরাধে সম্মতি দিয়েছেন। অপরাধে সম্মতি দেওয়া মানেই হলো তিনি পার্টিসিপেট করলেন দণ্ডবিধি এবং আইন অনুযায়ী।
এইভাবে বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় এরশাদ দিয়ে দুইটা দল করতে দিলেন, ফ্রিডম পার্টি এবং প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, এবং খুনিদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত করলেন। এমনকি বঙ্গবন্ধুর এক খুনিকে, বেগম খালেদা জিয়া, মৃত্যুর পরেও তাকে ভূতপূর্ব প্রমোশন এবং আর্থিক বেনিফিটের অর্ডার দিয়েছিলেন। এটাই তো ইতিহাস, এটাই বাস্তবতা। কারণ বঙ্গবন্ধুর খুন না হলে তার এরা কেউ প্রতিষ্ঠিত হয় না। কিন্তু এরা ভুলে গেছে যে বঙ্গবন্ধু রাষ্ট্রটাকে স্বাধীন না করলে এরা তো অনেকে দারোয়ান চাপরাশি হতে পারত না। পাকিস্তানের শাসনামলে জেনারেল ওসমানী একমাত্র কর্নেল হয়েছিলেন, আর কেউ কর্নেল হতে পারেন নাই। বঙ্গবন্ধু যদি দেশটাকে স্বাধীন না করতেন, তো জেনারেল এরশাদ পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়ে ভালোই বলছিলেন, যদিও বঙ্গবন্ধুর খুনিদের তিনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তিনি বলছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি সেনাপ্রধান হতে পারতাম না, আমি রাষ্ট্রপতি হতে পারতাম না। কিন্তু তার ক্ষমতায় যখন ছিলেন তখন সেটা তিনি হয়তো ভুলেই গেছিলেন। তা আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু না হলে আমরা কেউ আমাদের যে সব জায়গা অর্জন, এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। অবিভক্ত পাকিস্তানে আপনারা জানেন কিনা, একজনও সচিব হয়নি, একজনও না। একজনও সচিব হননি পাকিস্তানে। কারা? বাঙালিরা। একজনও ব্রিগেডিয়ার হন নাই। কারা? বাঙালিরা। মেজর জেনারেল, জেনারেল তো অনেক দূরের কথা। বিসিএস আমরা যেটাকে বলি, তখন ইপিসিএস বলতো অন্যান্য। ডিসিএসপি বাঙালিরা হতো না। ওদের বুটের নিচে পাড়া খেতাম আমরা, যদি বঙ্গবন্ধু জন্ম না হতো এবং তার সারা জীবনের আরাধ্য সাধনা দিয়ে এই দেশটাকে স্বাধীন না করতেন। আর সেই মহামানবটাকে এরাই হত্যা করলো নিজেরা একটু ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য। এরপর কি করলো? বঙ্গবন্ধুকে খুনের পরে জিয়াউর রহমান ভাবলো, আমাকে তো এখন লোক দরকার। তার আমলেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ পেল স্বাধীনতা বিরোধী, শুধু নয়, যিনি দেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেছিল, গোলাম আজম, তাকে ইনিয়ে বিনিয়ে কোর্টে ব্যবহার করে বাংলাদেশে রেখে দেওয়া হলো। জিয়াউর রহমান ভাবলেন, আমার তো টিকে থাকতে হবে, অবৈধ ক্ষমতা দখল করেছি। স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। মশিউর রহমান জাদু মিয়াকে তিনি সিনিয়র মন্ত্রী বানালেন। মাওলানা আব্দুল মান্নানকে প্রতিমন্ত্রী বানালেন। এইভাবে শুরু হয়ে গেল স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করা। শুধু কি সেখানে শেষ? খানে সবুর, মাওলানা আব্দুর রহিম সহ যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তাদের সেই গুহা থেকে বের হয়ে আসার সুযোগ করে দিলেন। সবাই চলে আসলো। তাদের রাজনীতি করার সুযোগ দেবার জন্য বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদকে সংশোধন করলেন। ৩৮ অনুচ্ছেদ কেন? ওখানে বলা আছে ধর্মভিত্তিক কোনো দল করা যাবে না। এখন ধর্মভিত্তিক দল জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজাম ইসলাম এগুলো লাগবে না। ওই যে সংবিধান সংশোধন করলেন, করেই সর্বপ্রথম ধর্মভিত্তিক দল হলো আইডিএল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। এটার প্রধান হলেন পিরোজপুরের কাউখালীর মাওলানা আব্দুর রহিম। বেনামিতে এই জামাত ইসলাম কেবল রাজনীতি শুরু করে দিল। এরপর খানে সবুর তার দোকান খুললেন মুসলিম লীগ, নিজাম ইসলাম শুরু হয়ে গেল। মানে ধর্মভিত্তিক যে সকল দল চরমভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করলেন জিয়াউর রহমান, নিজের ক্যাবিনেটে এবং অন্যান্যভাবে। পার্লামেন্টে খানে সবুর সহ অন্যদেরকে আসার সুযোগ করে দিলেন। কোন পার্লামেন্টে? যে পার্লামেন্টের বাংলাদেশটায় তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে। এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ধ্বংস করলেন তারা। আর বীর মুক্তিযোদ্ধাদের একে একে অবজ্ঞা, উপেক্ষা, নির্যাতন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধার থেকে বঞ্চিত করা শুরু হলো। বাংলাদেশের চাঁদ তারা পতাকাটা ওড়ে নাই বটে, কিন্তু লাল সবুজের পতাকাটা অসম্মানের সঙ্গে ছিল। মুক্তিযুদ্ধের জয় বাংলা স্লোগানকে বিসর্জন দিয়ে দেওয়া হলো।
মুক্তিযুদ্ধের শহীদদের সম্মানকে ভুলুণ্ঠিত করে দেওয়া হলো। অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হলো। এভাবেই ৩০ লক্ষ শহীদের ত্যাগ, ২ লক্ষ মামুনের সম্ভ্রমের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশটাকে বঙ্গবন্ধুকে খুনের পরে ধ্বংস করে দেওয়া হলো। এটাই ইতিহাস, এটা বাস্তবতা। অজানা অধ্যায় যেটা বলতে আমি আজকে আগ্রহী, সে কথাটা বলতে হয়। বঙ্গবন্ধু হত্যা মামলায় যে চার্জশিট দাখিল হয়েছিল ২০ জনের, আমি বহুবার বহু টেলিভিশনে বলেছি, সেমিনারে বলেছি, মন্ত্রী হিসাবে দায়িত্বরত অবস্থায় বলেছি, সেটা ছিল অসম্পূর্ণ। কারণ বঙ্গবন্ধুর খুনের সঙ্গে ষড়যন্ত্রে অনেকেই জড়িত ছিল। দলের ভেতরের ছিল, দলের বাইরে ছিল, বাহিনীর লোকেরা ছিল, বিদেশিরা ছিল। পূর্ণাঙ্গ রিপোর্ট আসা উচিত ছিল। আমাকে একদিন এক মন্ত্রী বললেন, অনেকে তো মারা গেছে। আমি বললাম, অনেকে তো মারা গেছে, যে চার্জশিটটা দাখিল করা হয়, চার্জশিটে লেখা দরকার ছিল যে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু এরা মারা যাওয়ার কারণে এদের নামটা বিচারের জন্য সুপর্দ করলাম না। তাদের নামটা কি চার্জশিটে থাকবে না? যারা আমার এই আলোচনা শুনছেন তাদের বিবেকে কি বলে? জিয়া রহমান থেকে শুরু করে যারা জড়িত ছিল এবং দেশে দেশের বাইরে সবার নাম তো তদন্তে এসেছিল, কেন তারা চার্জশিট ভুক্ত হলো না? কুশীলব যারা, তারা কেন চার্জশিট ভুক্ত হলো না? ষড়যন্ত্রকারী যারা, তারা কেন চার্জশিট ভুক্ত হলো না? কারণ একটা অপরাধ কিন্তু একসঙ্গে শুরু হয় না। ধরুন একজন মানুষ আর একজনকে খুন করবে, খুনের উদ্দেশ্যে যে মুহূর্তে ষড়যন্ত্রে বসে, আমি এখানে দেখছি আমাদের একজন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ সংযুক্ত আছেন, সেজন্য বিষয়টা আরো বলছি। যেখান থেকে ষড়যন্ত্র শুরু হলো, ওই খুনের উদ্দেশ্যে যে অস্ত্রটা আনা হয়, যে অস্ত্র দিয়ে খুন করা হবে, সবগুলো কিন্তু একত্রিত হয়ে বিচারটা হয়। মানে উইথ এ ম্যালাফাইড মোটিভ, মেলিস, প্রিপারেশন, এই সমস্ত মিলেই কিন্তু অপরাধটা হয়। তো বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যত বৈঠক হয়েছে, যত ষড়যন্ত্র হয়েছে, যতবার হয়েছে, সেই প্রসঙ্গগুলো কেন আসলো না? সে কারণে আমি বলি, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে খণ্ডিত বিচার, আংশিক বিচার হয়েছে, সম্পূর্ণটা হয়নি। দ্বিতীয়ত, যাদেরকে ডিস্ট্রিক্ট জাজ বিচার ছাড়া বাদ দিয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কেন আপিল করা হলো না? কি কারণে তাদের ওখান থেকে ডিস্ট্রিক্ট জাজ বাদ দিলেন যে এদের সাক্ষী নেওয়া লাগবে না? তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রমাণ নিয়ে পেয়েছে যারা জড়িত, আর ডিস্ট্রিক্ট জাজ বাদ দিয়ে দিলেন সাক্ষী প্রমাণ ছাড়া। সেই আদেশের বিরুদ্ধে কেন আপিল করা হলো না? আপিল করলেন একজন, রিভিশন করছিলেন ABM বাইজিদ অ্যাডভোকেট, তাকেও সেটা লড়তে দেওয়া হলো না। বঙ্গবন্ধুর হত্যার সুবিধাভোগী যারা, আগে তো বললাম কুশীলব, সুবিধাভোগী যারা, তাদের সঙ্গে কিন্তু লিঙ্ক আছে, ক্রিমিনোলজিতে কিন্তু লিঙ্ক। ধরুন একটা জায়গা আগুন উঠতেছে, মানে ধোঁয়া দেখা যাচ্ছে, একটা ঘর পুড়ে গেল, ওই পুড়ে যাওয়ার জায়গাটা আর একজন এসে পরের দিনই দখল করলো, লিঙ্ক কিন্তু আসে তার সংস্রবের। এরকম অনেক ঘটনা প্রবাহ আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? বঙ্গবন্ধুর অনেক খুনিরা বিদেশে পালিয়ে রয়েছে, মেজর ডালিম এখন দাম্ভিকতার সঙ্গে ইন্টারভিউ দেয়, কেন তাদেরকে খুঁজে বের করে আনা সম্ভব হলো না? ফাঁসির রায় কেন কার্যকর করা সম্ভব হলো না? বঙ্গবন্ধুর খুনিদের যারা প্রশ্রয় দিয়েছিলেন, যারা পার্টি করতে দিয়েছিলেন, যারা তাদের লিগ্যাল অথরিটি দিয়েছিলেন, খুনের অপরাধীদেরকে খুনে বিচার করা যাবে না এই আইন যারা প্রণয়ন করেছিলেন, সেটাও তো অপরাধ দণ্ডবিধি অনুসারে, তাদের কেন বিচার করা হলো না? বঙ্গবন্ধু খুনের ঘটনায় অনেক প্রশ্নের জবাব আজও পাইনি। আমি একজন আইনজীবী, আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি নিজেও অনেক প্রশ্নের জবাব খুঁজে পাইনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা উচ্ছ্বাস প্রকাশ করেছিল, যারা আনন্দ করেছিল, যারা মিছিল নামিয়েছিল,
বিভিন্ন শহরে, নগরে, বন্দরে। তারা তো অবৈধ কাজকে সমর্থন করেছিলেন। তো অবৈধ কাজের সমর্থন তো একটা অপরাধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? বঙ্গবন্ধু হত্যার পরে যারা খুনি অবৈধ সরকারকে সমর্থন করতে তার ক্যাবিনেটে অংশগ্রহণ করেছিলেন, তারা কি দায়বদ্ধ হবেন না? কারণ একটি অবৈধ বিষয়কে আপনি সাপোর্ট করতে সেই ক্যাবিনেটে গেছেন, এটা ক্রিমিনাল অফেন্স না? ফৌজদারি অপরাধ না? অবশ্যই ফৌজদারি অপরাধ। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেউ কেউ আমাকে বলছেন বঙ্গবন্ধু কন্যা মা বাবা ভাই বোন সব হারিয়ে এত বছর পর দেশে এসে বারবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে তিনি অন্তত বিচারটা তো করেছেন, তার বিচার করার মতো দুঃসাহসটা তো অনেকে দেখান নাই, তিনি তো অন্তত সেটা দেখিয়েছেন। আমি তাকে স্যালুট করি, শ্রদ্ধা জানাই। শেখ হাসিনা না হলে হয়তো বঙ্গবন্ধু হত্যার বিচার কোনোদিন হতো না। আমার মনে হয় কেউ করতে সাহস পেতেন না, অথবা হয়তো করতে সক্ষম হতেন না। একমাত্র শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। ট্রু, আরো কিছু হত্যাকাণ্ড রয়েছে। আব্দুর রব সেরনিয়াবাদের বাসা হত্যাকাণ্ড, শেখ ফজলুল হক মনির বাসা হত্যাকাণ্ড সহ মোহাম্মদপুরে সেদিনের বোমা গুলি গিয়ে পড়ে অনেকে মারা গেছিলেন। অনেকগুলো বিষয় কিন্তু অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে। তবে বঙ্গবন্ধুর ভক্তদের বড় সান্ত্বনা যে মেইন অফেন্সের সঙ্গে যারা জড়িত ছিল, কিলিং এর সঙ্গে জড়িত ছিল, তাদের তো অন্তত বিচার হয়েছে, তাদের দাম্ভিকতা তো চূর্ণ হয়েছে, মাটির সঙ্গে তাদের লাশ মিশে গেছে। যারা এত অন্যায়, এত অবিচার, এত বর্বরতার কাজ করেছে, শুধু তারা না, তাদের আশপাশে যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা প্রশ্রয়দানকারী, যারা সুবিধাভোগী, এই 5টি সার্কেলের সবার বিচার হওয়া উচিত। আমি জাতীয় সংসদে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলাম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যা হয়েছে হয়েছে, একটা কমিশন গঠন করে একটা শ্বেতপত্র বের করা হোক, যে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা জড়িত সব অন্তত একটা রেকর্ডে থাকুক, টু পুট ইন রেকর্ড, এটা করা উচিত। তৎকালীন আইনমন্ত্রী বারবার বলছেন সব ব্যবস্থা হচ্ছে, বাস্তব হয়নি। তাহলে কি যারা প্রত্যক্ষ পরোক্ষ হয়ে জড়িত তাদের হাত অনেক লম্বা?